হ্যাঁ, ওকে। চলো তাহলে আমরা এর আগে আমরা লিপিড পড়েছি এবং লিপিডের পর এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে উৎসেচক বা এনজাইম। ঠিক আছে, তো উৎসেচক বা এনজাইম এই জিনিসটা অনেকটা প্রোটিন ঘটিত একটি যৌগ। ঠিক আছে, এনজাইম কি? এনজাইম হচ্ছে প্রোটিন ঘটিত একটি যৌগ। অর্থাৎ প্রোটিন ঘটিত যৌগ বলতে কি বোঝাচ্ছে? উৎসেচক কিন্তু কিছু না কিছু প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়, কিছু প্রোটিন একসাথে হয়ে উৎসেচক তৈরি করে। তাহলে প্রোটিনের যে গঠনটা আমরা পড়েছিলাম, যেটা আমাদের পার্ট 1-এর ভিডিওতে ছিল, যারা যারা দেখোনি তারা এই আই বাটনে ক্লিক করে দেখে নেবে। সেই পার্ট 1-এর ভিডিওতে কিন্তু আমরা প্রোটিনের ব্যাপারে পড়েছিলাম, প্রোটিনের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এই যে স্ট্রাকচার, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচারস অফ প্রোটিন যা ছিল সেই ব্যাপারে কিন্তু আমরা পড়েছিলাম। এবার আমরা কি করব? প্রোটিন ঘটিত যৌগ উৎসেচক বা এনজাইমের ব্যাপারে পড়ব। উৎসেচকের ব্যাপারে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, অল এনজাইমস আর বায়ো ক্যাটালিস্ট। বায়ো ক্যাটালিস্ট মানে কি? জৈব অনুঘটক। যত এনজাইম রয়েছে সবাই কি? জৈব অনুঘটকের ন্যায় ক্রিয়া করে। অনুঘটক কি জিনিস? যারা বিক্রিয়ার বেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মানে এমন কিছু যৌগ যেগুলো বিক্রিয়ার যে বেগ রয়েছে, বিক্রিয়ার যে গতি রয়েছে, সেই গতিটাকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা অনুঘটক বলি। ঠিক আছে, তো এবার বায়ো ক্যাটালিস্ট মানে হচ্ছে এমন কিছু যৌগ যেগুলো যে কোনো বিক্রিয়ার যে বেগ বা বিক্রিয়ার হার যেটা রয়েছে সেই বিক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণ করে। বিক্রিয়ার হারটাকে খুব অতিরিক্ত বাড়তে দেয় না, বিক্রিয়ার হারটাকে যখন নিয়ন্ত্রণ করে তাকে আমরা জৈব অনুঘটক বা বায়ো ক্যাটালিস্ট বলে থাকি। তাহলে এখানে এই যে জৈব অনুঘটক যেটা রয়েছে, সেই জৈব অনুঘটকগুলো কি করে? বিক্রিয়ার বেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই এই জৈব অনুঘটকের ভূমিকা আমাদের উৎসেচকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো উৎসেচক, ঠিক আছে, সেটাকে যদি আমরা জৈব অনুঘটক বলছি, জৈব অনুঘটক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মূল কারণ হচ্ছে আমাদের বডি টেম্পারেচার কত? 36 to 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমাদের নর্মাল বডি টেম্পারেচার। এবার ধর তুই একটা আলু, ঠিক আছে, আলু না, ধর নর্মাল যেগুলো কাঁচা খাই, ধর একটা পেয়ারা তুই যদি খেয়ে নিস, খেয়ে নিয়ে তারপর নিশ্চয়ই পেয়ারা, গোটা গোটা পেয়ারার টুকরো তোর মানে কি বলছি, খারাপ কথা বলে ফেলছি, মানে মলের সাথে বাইরে বেরোয় না। পেয়ারা যদি খাস তাহলে পেয়ারাটা কি হয়? পেটের মধ্যে গিয়ে হজম হয়, পেয়ারাটা পুরো গলে যায়, গলে গিয়ে তার থেকে সমস্ত পুষ্টিদ্রব্য আলাদা হয়ে গিয়ে তারপর পিছন দিয়ে আমরা যেটা বার করি সেটা হচ্ছে মল, তাই তো? পিছন দিয়ে আমরা যেটা বার করি সেটা হচ্ছে মল। তাহলে আমরা যে পেয়ারাটা খাচ্ছি পেটের ভিতরে প্রসেসড হওয়ার পর তারপর সেটা বাইরে বেরোচ্ছে, তো মোস্টলি পেয়ারাটা গলাতে হচ্ছে। এবার ভাব, শরীরের বাইরে যদি পেয়ারাটাকে গলাতে হয় তাহলে কি করতে হবে? একটা আগুন জ্বালাতে হবে, আগুন জ্বালিয়ে তোর তাতে জল দিতে হবে, জল দিয়ে প্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাইরে যদি হয়, ধর এখানে তলায় আমি দিয়েছি, বুনসেন বার্নার দিয়ে আগুন জ্বালিয়েছি, পেয়ারার টুকরোগুলো দিয়ে দিয়েছি, এটাকে নিয়ার অ্যাবাউট 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাকে বয়েল করতে হবে। যখন আমরা 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই পেয়ারার টুকরোগুলোকে বয়েল করব, আফটার দ্যাট কি হবে? এই পেয়ারাগুলো গলে গলে যাবে, নরম নরম পাল্প তৈরি হবে পেয়ারা, যেগুলো সব আমাদের যে মাটির তলার দিকে আস্তে আস্তে ডিপোজিটেড হতে থাকবে, জমা হতে থাকবে, তাহলে পেয়ারার একটা পাল্প হবে, তাই তো? তাই এই বিক্রিয়াটাই, এই ঘটনাটাই আমার শরীরে ঘটছে মাত্র 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তাহলে অনুঘটক ছাড়া কি সম্ভব? আমরা ছোটবেলায় অনুঘটকের সংজ্ঞায় পড়েছিলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে যখন অক্সিজেন তৈরি হয় তো সেখানে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি টেম্পারেচার লাগে। কিন্তু যদি একটু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি মিশিয়ে দিই তাহলে সেই টেম্পারেচারটা অনেকটা কমে যায়। যতদূর আমার মনে পড়ছে 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড বোধ হয় ছিল টেম্পারেচারটা, আমার এক্স্যাক্ট মনে নেই, কিন্তু অনেক কম টেম্পারেচারে আমরা বিক্রিয়াটা ঘটাতে পারি। আমি ফিজিক্যাল সায়েন্স অনেকদিন আগে পড়িয়েছি, আমার এইটুকু মনে আছে যে অনুঘটকের ব্যাপারটা এরকমভাবে হয়, মানে বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি যেটাকে বলে বা সক্রিয়করণ শক্তি যেটাকে বলে, অনুঘটক কিন্তু সেই সক্রিয়করণ শক্তিটাকে নিচের দিকে নামিয়ে দেয়। যে কোনো অনুঘটক, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তার যে সক্রিয়করণ শক্তিটা রয়েছে সেই সক্রিয়করণ শক্তিটাকে নামিয়ে দেয় বা অ্যাক্টিভেশন এনার্জিটাকে নামিয়ে দেয়, সেই জন্য অনেক কম উষ্ণতায় বিক্রিয়াটা হয়ে যায়। আমাদের শরীরেও প্রচুর এনজাইম রয়েছে যারা একই রকমভাবে এই বায়ো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে এবং আমাদের যে বিভিন্ন ধরনের যে শরীরের যে ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি এগুলোকে নিয়ন্ত্রণ করে। বডির যে মেটাবলিজম সেগুলো পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এনজাইমসের অ্যাক্টিভিটির উপর। শরীরের বিপাক ক্রিয়া আমরা কল্পনাই করতে পারি না উইদাউট এনজাইম।
এনজাইম যদি না থাকতো তাহলে শরীরের মধ্যে কোনো বিপাক্রিয়াই সম্পন্ন হতো না। বুঝতে পারছিস এনজাইম কতটা ইম্পর্টেন্ট? গোটা বডিতে যত বিপাক্রিয়া হচ্ছে, যত মেটাবলিজম হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং দিস আর ডিপেন্ডিং অন দিস এনজাইম। সো এনজাইম ছাড়া আমরা ভাবতেই পারি না শরীরের মধ্যে কোনো বিপাক্রিয়া ঘটা বা শরীরের মধ্যে কোনো পরিবর্তন ঘটা ইত্যাদি ইত্যাদি, আমরা কিছু ভাবতেই পারি না উইদাউট এনজাইম। তাহলে এনজাইম কতটা ইম্পর্টেন্ট। এবার এই যে এনজাইম রয়েছে সেই এনজাইমের কিছু ডিভিশন আছে, এনজাইমের কিছু নেচার আছে, সেইগুলো নিয়ে পড়ব। প্রথমত আমরা পড়ব হচ্ছে ক্লাসিফিকেশন অফ এনজাইম। ঠিক আছে, প্রথমত আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রথমত আমি যেটা পড়ব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এনজাইম। এই ক্লাসিফিকেশন অফ এনজাইম, এনজাইমের কতগুলো ক্লাস রয়েছে সেটাকে ভালোভাবে মনে রাখার জন্য আমরা একটা সিম্পল ফর্মুলা ইউজ করব, অথ লিল। অথ লিল অক্সিডো রিডাক্টেজ ট্রান্সফারেজেস hydrolases, lyases, isomerase, ligases, oxidoreductase, transferase, hydrolases, lyases, isomerase, ligases, অথলিন। তাহলে আমরা এই কটা পেলাম হচ্ছে এনজাইমের টাইপ। তার মধ্যে প্রথম যেটা রয়েছে অক্সিডেশন রিডাকশন রিয়াকশনে পার্টিসিপেট করে। প্রথম যে এনজাইমটা রয়েছে অক্সিডো রিডাকটেস, ইট পার্টিসিপেটস ইন অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ট্রান্সফারেজ কি করে, কোনো একটা গ্রুপ, ধর কোনো একটা গ্রুপ রয়েছে সেটাকে এক ধার থেকে আরেক ধারে ট্রান্সফার করে। এই ধর এখানে ট্রান্সফারেজ এনজাইম, এইদিকে ছিল হচ্ছে আমাদের অনুপম রয়, আর তার সাথে ছিল হচ্ছে তার বউ। ঠিক আছে, এখানে এলো ট্রান্সফারেজ উৎসেচক, এরা দুজন জুড়ে ছিল, আর তার সাথে ছিল হচ্ছে এইদিকে পরমব্রত। ট্রান্সফারেজ কি করবে, এই অনুপমের বউটাকে নিয়ে পরমব্রতর সাথে জুড়ে দেবে। ঠিক আছে, তো তাহলে এখানে হয়ে গেল আমাদের অনুপম এ, এটা ওর বউ বি, আমি ওর বউটার নাম জানি না, এটা পরমব্রত। ঠিক আছে, তো তাহলে ট্রান্সফারেজ কি করলো, এখানে এই যে একে নিয়ে এর সাথে জুড়ে দিল, তাহলে এইদিকে অনুপম হয়ে গেল একা, আর এখানে এখানে কি হয়ে গেল, অনুপমের বউ আর পরমব্রত একসাথে হয়ে গেল। ঠিক আছে, তুমি অন্য কারোর সাথে বেদঘর। ওকে, তো তাহলে ট্রান্সফারেজ উৎসেচকের কাজ অনেকটা এরকম, একটা গ্রুপকে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া। হাইড্রোলেসিস, হাইড্রোলেসিস মানে কি, হাইড্রোলাইসিস রিয়াকশন করায়। হাইড্রোলাইসিস মানে এরা অ্যাসিডের উপস্থিতিতে কোনো কিছুর বিয়োজন যেটাকে বলে সেই বিয়োজনে সাহায্য করে। লাইসেস ভাঙতে বা ব্রেকডাউন অফ কম্পাউন্ড করতে সাহায্য করে। ব্রেকডাউন অফ কম্পাউন্ড, যে কোনো মৌল বা যৌগ সেগুলোকে ভেঙে দিতে বা ব্রেকডাউন করতে সাহায্য করে, যে তার নাম হচ্ছে লাইসেস। দেন আইসোমারেজ, আইসোমারেজ মানে কি, হেল্পস ইন ফরমেশন অফ আইসোমার্স, আইসোমার তৈরিতে সাহায্য করে। কিরম আইসোমার, আইসোমারের মধ্যে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই রকম যে আইসোমারগুলো রয়েছে সেই আইসোমারগুলো তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, ধর আইসোমার জিনিসটা কি একটুখানি বলে দিই, যারা যারা ফিজিক্যাল সায়েন্সে পড়েছিলিস ছোটবেলায়, ভুলে গেছিস। আইসোমার হচ্ছে যাদের মলিকুলার ওয়েট সেম, এমন কিছু যৌগ যাদের মলিকুলার ওয়েট সেম কিন্তু স্ট্রাকচারালি দুটো ডিফারেন্ট ফর্মুলা তৈরি করে। স্ট্রাকচারালি ডিফারেন্ট, মলিকুলার ওয়েট সেম কিন্তু স্ট্রাকচারালি ডিফারেন্ট যদি হয়, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, দুটো হচ্ছে একে অপরের আইসোমার, গ্লুকোজও C6H12O6, ফ্রুক্টোজও C6H12O6, কিন্তু দুটো স্ট্রাকচার আলাদা।
তো তারা হচ্ছে একে অপরের আইসোমার, তাদের মলিকুলার ওয়েট সেম, কিন্তু তাদের স্ট্রাকচারালি তারা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, তাদেরকে আমরা বলছি মলিকুলার ওয়েট সেম বাট স্ট্রাকচারালি ডিফারেন্ট, তাদের হচ্ছে বলছি আমরা একে অপরের আইসোমার। এই ফিলোসফি থেকে আমরা কিন্তু ধর্মীয় বিভেদটাকে আমাদের মধ্যে থেকে দূরে সরাতে পারি। মানে এখানে যেরকম মলিকুলার ওয়েট সেম, স্ট্রাকচার ডিফারেন্ট, ঠিক তেমনি আমাদের সব মানুষ তাদের শরীরের যে যাবতীয় গঠন যা রয়েছে, হার্ট, কিডনি, লাং, লিভার, সবার হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ সবার কিন্তু সেম, তাই না? তাহলে স্ট্রাকচার সেম, কি আলাদা? তাহলে শুধু রহন সহনটা আলাদা, সামাজিক রীতিনীতিগুলো আলাদা। তো তাহলে আমরা হিন্দু, মুসলিম, শিখ, জৈন, যে বৌদ্ধ যারাই রয়েছি, যত ধর্মের লোকই রয়েছি, আমরা অনেক সময় নিজেদের মধ্যে মারামারি করি, কম্পিটিশান করি, প্রতিযোগিতা করি, কিন্তু আসলে আমরা কি একই, আমাদের স্ট্রাকচার সেম, শুধু কি আলাদা? আমাদের শুধু একটুখানি বিহেভিয়ারটা আলাদা, আমাদের একটু সামাজিক কালচারটা আলাদা। তাহলে আমরাও কিন্তু একে অপরের আইসোমার। তো আমাদের এইরকমভাবে আইসোমারের যে উৎসেচক রয়েছে তারা কি করে, একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে কনভার্ট করতে সাহায্য করে। যেরকম গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে কনভার্ট করতে সাহায্য করে, ঠিক আছে? সেই গ্লুকোজ 6 ফসফেট তা থেকে তোর হচ্ছে ধর ওই যে দাঁড়া গ্লুকোজ 6 ফসফেট বলছি, ওই আমাদের গ্লাইকোলাইসিসে একটা রিয়াকশান ছিল, গ্যাপ আর ঢ্যাপ, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট, দুটো ছিল একে অপরের আইসোমার। আইসোমারেজ উৎসেচক ছিল যে এই বিক্রিয়াটা ঘটাচ্ছিল, ঠিক আছে? দেখবি পড়েছিলিস, ওই উদাহরণটাই দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো আইসোমারেজ আর লাইগেসেস মানে জুড়বে, অন্য কিছু ধর ভেঙে রয়েছে, যেমন ডিএনএ লাইগেজ, ডিএনএ লাইগেজ এই একটা উৎসেচক আছে ডিএনএ লাইগেজ, ও এসে কী করবে, দুটো ডিএনএ টুকরো, ধর এই দুটো ডিএনএ টুকরো, তুই ডিএনএ লাইগেজ উৎসেচকটা ব্যবহার কর, দুটো টুকরোকে জুড়ে দেবে, ঠিক আছে? এ হচ্ছে জুড়তে সাহায্য করে। তাহলে এখানে দেখ আমরা টাইপ 5 রকমের পেয়ে গেলাম, 1 2 3 4 5 বলেছি, 6 নম্বরে 6 রকমের পেয়ে গেলাম। তার মধ্যে প্রথমটা হচ্ছে অক্সিডো রিডাকটেস, যেটা অক্সিডেশন আর রিডাকশন রিয়াকশনে সাহায্য করছে। দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সফারেজ, যেটা যে কোনো একটা গ্রুপকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিকে ট্রান্সফার করতে সাহায্য করছে। তৃতীয়টা হচ্ছে হাইড্রোলাইসিস, যেটা হাইড্রোলাইসিস রিয়াকশন করাচ্ছে। চতুর্থটা হচ্ছে লাইসেস, যেটা ব্রাঞ্চিং অফ কম্পাউন্ড করাচ্ছে, যে কোনো জিনিস লাইস করছে, মানে পুরো গলিয়ে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে, লাইসেস। আইসোমারেজ, যেটা নতুন কোনো আইসোমার ফর্ম করছে। আর লাইগেসেস, যেটা অন্য যে কোনো দুটো উপাদানকে একে অপরের সাথে জুড়ে দিতে সাহায্য করছে। এই রকম 6 রকমের আমাদের কাছে ক্লাসিফিকেশন অফ এনজাইম রয়েছে, যেখানে আমরা 6 রকম এনজাইম আমরা কিন্তু দেখতে পাচ্ছি, 6 রকম ক্লাসের আমরা এনজাইম দেখতে পাচ্ছি। প্রতিটাই কিন্তু এনজাইমের এক একটা ক্লাস, এবং তাদের বিহেভিয়ার বা স্ট্রাকচার বা তাদের যে গঠন, তাদের যে কি বলবো, তাদের যে এফেক্ট, এক এক রকম প্রকৃতির হয়। তো এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ এনজাইম, ডিফারেন্ট টাইপস অফ এনজাইম, তারা ডিফারেন্ট টাইপস ওয়েতে, ডিফারেন্ট টাইপের প্রসেসে তারা কিন্তু নিজেদের মতন করে তাদের নিজেদের কাজ করে থাকে। তো এটা হচ্ছে আমাদের উৎসেচকের কি হলো, শ্রেণীবিন্যাস হলো। এবার উৎসেচকের ধর্ম, ঠিক আছে? উৎসেচকের ধর্মগুলো যদি আমরা দেখি, তাহলে মূলত উৎসেচক হচ্ছে একটা প্রোটিন ধর্মী। প্রতিটাই যে টাইপ আছে, বই থেকে কিন্তু প্রতিটা টাইপের একটা করে উদাহরণ পড়ে রাখতে হবে, ঠিক আছে? কারণ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাইপের মধ্যে ধর এই আইসোমারেজের একটি উদাহরণ দাও, বা আইসোমারেজ উৎসেচক কি উদাহরণ সহ ব্যাখ্যা করো, এরকমভাবে কিন্তু একটা 2 মার্কসের কোশ্চেন আসে। সো এই যে এই জায়গাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে পড়তে হবে, বই থেকে প্রতিটারই পড়তে হবে। এবার বলছি যেটা উৎসেচকের ধর্ম। যে কোনো উৎসেচক সে কিছু ধর্ম মেনে চলে, উৎসেচক কিন্তু দুমদাম যে কোনো কাজ করে না, তার কিন্তু নির্দিষ্ট কিছু ধর্ম বা বিহেভিয়ার রয়েছে, ঠিক আছে? তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে উৎসেচকের ধর্ম। উৎসেচকের কি লিখছি, এনজাইম, দা ইংলিশে লিখি, এনজাইমের ধর্ম। এনজাইমের ধর্মের মধ্যে কি আছে? প্রথমত 1 নম্বর আছে হচ্ছে তাপ সুবেদিতা। প্রতিটা উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সক্রিয় হয়। যে কোনো তাপমাত্রায় কিন্তু উৎসেচক সক্রিয় হয় না, প্রতিটা উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সক্রিয় হয়, এবং সেই নির্দিষ্ট তাপমাত্রা থেকে যদি বেরিয়ে যায় বা কম হয়, বেশি বা কম হয়, তাহলে কিন্তু তারা ফাংশনাল থাকবে না। প্রতিটা উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সক্রিয় থাকে, এবং তার থেকে বেশি বা কম তাপমাত্রায় উৎসেচক কাজ করতে পারে না। এটাকে উৎসেচকের তাপ সুবেদিতা বলে। যদি আমরা এরকম একটা গ্রাফ করি, যেখানে এখানে রেখেছি সময়কে, আর এখানে রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার বেগ,
এবার এই অনুযায়ী যদি আমরা দেখি যত সরি কি লিখলাম রেট অফ রিয়াকশান আর হচ্ছে তোর এদিকে হবে সময় না, এদিকে হবে টেম্পারেচার, আর এদিকে হচ্ছে রেট অফ রিয়াকশান। তো যত টেম্পারেচার বাড়বে দেখবো আমরা উৎসেচকের কার্যক্রিয়া বাড়ছে, বাড়তে বাড়তে এরকম একটা টেম্পারেচার এসছে এই জায়গায়, ধর এটা হচ্ছে ধর আমাদের এই 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারে উৎসেচকের ক্রিয়াটা সর্বোচ্চ এবং তারপর আস্তে আস্তে উৎসেচকের ক্রিয়া কমছে, রেট অফ রিয়াকশান কমছে এবং এক সময় গিয়ে পুরোপুরি নিচে জিরোতেও চলে আসবে। ঠিক আছে, নামতে 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 এক সময় গিয়ে চলে আসবে জিরোতে। তো তাহলে টেম্পারেচারের ওপর উৎসেচকের ক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে। প্রতিটা উৎসেচকেরই একটা এইরকম একটা পয়েন্ট থাকে যেটাকে আমরা কি বলি, অপটিমাম টেম্পারেচার। প্রতিটা উৎসেচকের একটা অপটিমাম টেম্পারেচার থাকে, একটা অনুকূল তাপমাত্রা থাকে, যেই অনুকূল তাপমাত্রায় উৎসেচকটা কাজ করে তার থেকে কম বা বেশি উষ্ণতায় যদি উৎসেচকটা কাজ করতে যায় তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না। তাহলে কম বা বেশি উষ্ণতায় যখন কাজ করতে যায়, অপটিমাম টেম্পারেচারের থেকে বেশি উষ্ণতায় যদি কাজ করতে যায় বা কম উষ্ণতায় যদি কাজ করতে চায় তাহলে কিন্তু উৎসেচকটা কাজ করতে পারবে না। তাই এটাকে আমরা কি বলছি, অপটিমাম টেম্পারেচার বলছি। যে কোনো উৎসেচকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট অপটিমাম টেম্পারেচার থাকে এবং সেই অপটিমাম টেম্পারেচারে কিন্তু উৎসেচকটা তার নিজের ক্রিয়া সম্পন্ন করতে পারে। এবার ভাব, এই যে অপটিমাম টেম্পারেচার, এর থেকে বেশি উষ্ণতায় যদি আমি কোনো একটা বিক্রিয়া ঘটানোর চেষ্টা করি, ধর তোর জ্বর এসছে, প্রচণ্ড জ্বর এসছে, জ্বর এসে তোর বডি টেম্পারেচার 37 ডিগ্রি পার করে 40-এর কাছাকাছি চলে গেছে, 105 107, মানে 105 যদি তোর জ্বর হয় ওটাকে সেন্টিগ্রেডে একটু ফরম্যাট করে দেখিস, কনভার্ট করে C/5 = F-32/9, মোটামুটি ওই রকমই আসবে, মানে 4-5 ডিগ্রি বেড়ে গেছে টেম্পারেচার। এই বেশি টেম্পারেচারের মধ্যে সব থেকে প্রথম প্রভাব পড়ে যেটা হজম, খিদে হয় না, হজম হয় না, যা খেয়েছিস ধর সেটা আর হজম হচ্ছে না। কেন? কারণ এই অতিরিক্ত টেম্পারেচারে যাওয়ার পর আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম মানে পরিপাক তন্ত্র যেটা রয়েছে সেই পরিপাক তন্ত্রের উৎসেচকগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। অতিরিক্ত তাপমাত্রায় পরিপাক তন্ত্রের উৎসেচকগুলো কাজ করা বন্ধ করে দেওয়ার ফলে তাদের যে রেট অফ রিয়াকশান সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকে নেমে যাবে। কেন? কারণ অতিরিক্ত তাপমাত্রায় আমরা যখন প্রোটিনের গঠন পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম, উৎসেচক কিন্তু এইটা একটা প্রোটিন, তার মধ্যে এইরকম একটা অ্যাক্টিভ সাইট রয়েছে, আস্তে ধীরে আসছি ব্যাপারটা। তো উৎসেচক হচ্ছে একটা প্রোটিন, এবার তাতে যদি আমি হিট করতে থাকি তাহলে কি হবে, এই প্রোটিনের যে টার্সারি গঠনটা অর্থাৎ প্রোটিনের যে গৌণ গঠনটা যেটা ক্রমান্বয়ে হাইড্রোজেন বন্ডিং বা নন কোভালেন্ট ইন্টারাকশনের মাধ্যমে তৈরি হয়েছে, সেটা অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু উৎসেচকটা আর ওরকম পাকিয়ে গোল হয়ে থাকবে না, সেটা কি হয়ে যাবে, সিধা লম্বা হয়ে যাবে। মানে এই জিনিসটা স্ট্রাকচারটা বদলে গিয়ে এরকমভাবে একটা সিধা লম্বা মতন একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু কোনো কার্যকারী হবে না। ঠিক আছে, তাহলে উৎসেচক যাকে দেখছি সে তাপ সুবেদিতা গুরুত্বপূর্ণ ধর্ম। দ্বিতীয়ত রয়েছে অনুকূল পিএইচ, অপটিমাম পিএইচ। তাপের মতনই ব্যাপার, এটা শুধু গ্রাফটাকে বদলে দেবো, এখানে টেম্পারেচারের বদলে রাখবো কি, পিএইচ। ঠিক আছে, যে কোনো উৎসেচক যে অ্যাসিডিটিতে কাজ করে বা যে পিএইচ মাত্রায় কাজ করে সেটা কিন্তু একটা অপটিমাম পিএইচে কাজ করে। সেই অপটিমাম পিএইচের থেকে কম বা বেশি পিএইচে যদি উৎসেচক কাজ করতে যায় তাহলে কিন্তু উৎসেচকের কার্যক্রিয়া সম্পন্ন হবে না বা উৎসেচকের ক্রিয়া কিন্তু সেটা এফেক্টিভ হবে না। কেন? তার কারণ একই রকম উৎসেচক কিন্তু তার নিজের যে 3 ডাইমেনশনাল গঠন বা যে টার্সারি গঠন যেটাকে বলা হয় সেটাকে কিন্তু অতিরিক্ত পিএইচে ধরে রাখতে পারবে না। অতিরিক্ত পিএইচে উৎসেচকের যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার বা টার্সারি গঠন যেটা রয়েছে সেটা ধরে রাখতে পারে না এবং সেই কারণে উৎসেচক কিন্তু আর অতিরিক্ত পিএইচে সংবেদনশীল থাকে না। সেই জন্য পিএইচ যদি একটা মাত্রা থাকে অপটিমাম পিএইচ, তার থেকে বেশি মাত্রায় যদি পিএইচ উঠে যায় তাহলে কিন্তু উৎসেচকের কার্যক্রিয়া ব্যাহত হয় এবং উৎসেচক একসময় কাজ করতে অক্ষম হবে। তাহলে এখানে আমরা অপটিমাম পিএইচের গল্পটা দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে অপটিমাম টেম্পারেচার, অপটিমাম পিএইচ, তারপর কি এলো, তারপর এলো রেট অফ রিয়াকশান, যেটা সেটা হচ্ছে অপটিমাম পিএইচ এবং অপটিমাম টেম্পারেচারের সাথে সাথেও সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বলতে কি, যে জিনিসটার উপর বিক্রিয়া ঘটাচ্ছি, ধর আমি কার্বোহাইড্রেট যে স্টার্চকে আমরা ভাঙছি হচ্ছে অ্যামাইলোজ উৎসেচক দিয়ে, অ্যামাইলেজ উৎসেচক দিয়ে স্টার্চকে ভেঙে আমরা গ্লুকোজ বানাচ্ছি। তাহলে এই বিক্রিয়ায় এটা হচ্ছে গ্লুকোজটা হচ্ছে প্রোডাক্ট আর স্টার্চ হচ্ছে সাবস্ট্রেট।
সাবস্ট্রেট মানে যাকে দিয়ে বিক্রিয়া সাবস্ট্রেট STRAT। সাবস্ট্রেট হচ্ছে যাকে দিয়ে আমরা বিক্রিয়া ঘটাচ্ছি, আর প্রোডাক্ট হচ্ছে বিক্রিয়ার ফলে যেটা তৈরি হচ্ছে। তাহলে সাবস্ট্রেট আর প্রোডাক্ট দুটোই কিন্তু একে অপরের সাথে প্রচণ্ডভাবে একে অপরের সাথে ইন্টারলিঙ্কড। সাবস্ট্রেট আর প্রোডাক্ট দুটো কিন্তু একসাথেই কার্য করে, একসাথেই ক্রিয়া করে, ঠিক আছে। তো উৎসেচকের ক্ষেত্রে এই যে সাবস্ট্রেট রয়েছে আর প্রোডাক্ট রয়েছে, মাঝখানে কে রয়েছে, একটা উৎসেচক বা এনজাইম রয়েছে যেটা সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে কনভার্সন করতে সাহায্য করছে, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করছে। তাহলে এখানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ওপরও কিন্তু উৎসেচকের যে ক্রিয়াশীলতা বা কার্যকারিতা সেটা প্রচণ্ডভাবে ডিপেন্ড করে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি প্রচণ্ডভাবে বেড়ে যায় তাহলে কিন্তু উৎসেচকের কার্যক্রিয়া স্লো হয়ে যাবে, ঠিক আছে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে উৎসেচকের কার্যকারিতা বাড়বে। ব্যাপারটা কিরকম হয় একটু একটা গ্রাফের সাহায্যে দেখি, পুরোনোগুলো মুছে দিচ্ছি। এখানে দেখ সাবস্ট্রেট, এই ধর একটা গ্রাফ, এখানে নিচে রেখেছি আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সেটা ধর 10 মিলিগ্রাম পার ml, 20 মিলিগ্রাম পার ml, 30 এরকমভাবে বাড়ছে। আর এখানে হচ্ছে একই ওয়াই অ্যাক্সিস বরাবর রেট অফ রিয়াকশনের গতিবেগ। তাহলে আমরা দেখব সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়ছে, যত সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ছে তত কি হবে, রেট অফ রিয়াকশনও বাড়বে। এবং এই নিচ থেকে যখন আমি ওপরের দিকে উঠছি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়তে একটা টাইমে গিয়ে রেট অফ রিয়াকশনটা একটা জায়গায় স্টেবিলাইজ হয়ে যাবে। এবার সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে রেট অফ রিয়াকশনটা দেখছি একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে যাচ্ছে। কেন, প্রশ্ন আসতে পারে যে কি কারণে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন একটা সময় বাড়তে ওখানে তো আবার নামতে আরম্ভ করেছিল বাকিগুলোতে। তাহলে বোঝা যাচ্ছিল অতিরিক্ত উষ্ণতা সেটা কোনোভাবে উৎসেচককে নষ্ট করছে, অতিরিক্ত পিএইচ সেটা কোনোভাবে উৎসেচককে নষ্ট করছে, কিন্তু এখানে গিয়ে এক জায়গায় গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছাচ্ছে তখন গিয়ে এই যে উৎসেচকের কার্যকারিতাটা সেটা একটা কনস্ট্যান্ট জায়গায় পৌঁছে যাচ্ছে, তাই তো। তো এইটা হওয়ার মূল কারণ হচ্ছে, ধর এরকমভাবে একটা বাটি নিলাম, তার মধ্যে এনজাইম আছে হচ্ছে তোর 20টা, সাবস্ট্রেট আছে হচ্ছে 40টা। এবার যখন এই যে এনজাইম আর সাবস্ট্রেট একে অপরের সাথে জুড়বে তাহলে একটা টাইমে একটা উৎসেচক, একটা টাইমে একটা ঢাকনা, ধরে নে এর ভিতরে ঢাকনা আছে 20টা আর আমার হাতে পেন আছে 40টা। তো প্রতিটা পেনের মধ্যেই কোনো ঢাকনা নেই, তাহলে আমি যদি ঢাকনাগুলো লাগাতে আরম্ভ করি এবং লাগিয়ে তারপর যদি কোনো একটা কাজ হয়ে আবার সেই ঢাকনাটা খুলে আলাদা হয়ে গেল, এরকম যদি হয় তাহলে এই যে ঢাকনা যেটা রয়েছে, ঢাকনা এবং তার মধ্যে থাকা যে সাবস্ট্রেট, এই যে ঢাকনা আর সাবস্ট্রেট আর এনজাইম, এরা দুজন একে অপরের সাথে জুড়ে যাচ্ছে। জুড়ে গিয়ে দেখ এখানে এনজাইম আর সাবস্ট্রেট দুটোকে ছেড়ে দিয়েছিস, ওরা কি করবে, সবার প্রথমে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে, ইএস কমপ্লেক্স, এবং সেই ইএস কমপ্লেক্স তারপর কি করবে, এনজাইমকে আলাদা করে দেবে এবং প্রোডাক্ট রিলিজ হবে। যতক্ষণ না পর্যন্ত প্রোডাক্ট রিলিজ হচ্ছে এনজাইম কিন্তু এনগেজ রয়েছে। এই ঢাকনা যতক্ষণ না পর্যন্ত আবার দ্বিতীয়বার আমি ঢাকনাটা খুলে এটাকে ব্যবহার করছি ততক্ষণ পর্যন্ত এই ঢাকনা কিন্তু আমাদের এই যে পেনের সাথে এনগেজ রয়েছে, তাই তো। তাহলে এনজাইম আর সাবস্ট্রেট দুটো জুড়ে তৈরি করছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবং এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে আবার এনজাইম আলাদা হয়ে গেল, প্রোডাক্ট আলাদা হয়ে গেল। তাহলে ভাব, যখন 20টা এনজাইম অ্যাভেলেবেল আছে তখন এই 20টা এনজাইম 20খানাই আমার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করতে পারবে। তাহলে যখনই আমি এই 20-র কাছাকাছি পৌঁছাচ্ছি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তারপর আর বিক্রিয়ার বেগ বাড়ানোর কোনো জায়গা নেই। তারপর আমি 70 ml ঢেলে দিই না সাবস্ট্রেট, 70 ml সাবস্ট্রেট ঢেলে দিই না, কিন্তু তাতেও তো কোনো লাভ হবে না, তার কারণ আমার তো ফ্রি এনজাইমই নেই। যতক্ষণ না এই এনজাইম ছাড়ছে, যতক্ষণ না এনজাইম বিক্রিয়া করে এনজাইম আর প্রোডাক্ট তৈরি করছে ততক্ষণ পর্যন্ত তো বিক্রিয়া আমি ঘটাতে পারবো না, তাই না। তাহলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে একটা এনজাইম ফ্রি হবে, দেন আবার নতুন সাবস্ট্রেটের সাথে জুড়বে। সেই কারণে প্রতিটা বিক্রিয়ায় একটা নির্দিষ্ট অপটিমাম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন থাকে, এবং যদি আমি এনজাইমের পরিমাণটা লিমিটেড রাখি, যদি আমি উৎসেচকের পরিমাণটা লিমিটেড রাখি, তাহলে বিক্রিয়ার মধ্যে একটা নির্দিষ্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আছে, তার থেকে বেশি বা কম সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কিন্তু বিক্রিয়া ঘটানো সম্ভব হবে না, ঠিক আছে। তো এখানে এই যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা রয়েছে, এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা যেখানে বিক্রিয়ার বেগ সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়, এটা হচ্ছে ভিম্যাক্স, ঠিক আছে। এই যে বিক্রিয়ার বেগ যেখানে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় তাকে আমরা বলি ভিম্যাক্স, ঠিক আছে। এই ভিম্যাক্সে পৌঁছানোর জন্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা যেটা হতে হবে ঠিক তার আর্ধেক, ঠিক আছে। এখানে একটা জিনিস রয়েছে, সংজ্ঞা রয়েছে, কেএম এর সংজ্ঞা, যে প্রক্রিয়ায় ভিম্যাক্সের ঠিক আর্ধেক
অর্ধেক পরিমাণ রেট অফ রিয়াকশানে পৌঁছাতে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন লাগে সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে আমরা বলি Km বা মিকালিস মেনটেন কনস্ট্যান্ট বা ধ্রুবক, যাই বল, কনস্ট্যান্ট, মিকালিস মেনটেন কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে আমাদের ভিম্যাক্সটা ঠিক অর্ধেক কনসেন্ট্রেশনটা আমি গেইন করতে পারি, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ভিম্যাক্স ধর এরকম জায়গায় রয়েছে আমি ভিম্যাক্স বাই 2তে বিক্রিয়া করাতে পারি, তাহলে সেই জায়গাটাকে আমরা বলবো মিকালিস মেনটেন কনস্ট্যান্ট। ওকে, তো ভিম্যাক্স ইকুয়াল টু এটা। সো এখন আমরা এনজাইম যেটা রয়েছে সেই এনজাইমের যে মেকানিজম অফ এনজাইম যেটা পড়তে যাচ্ছি, তার জন্য সবার প্রথমে যেটা জানতে হবে এনজাইমের ধর্মগুলোর মধ্যে অলরেডি তাপমাত্রা আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ওপর এনজাইম কি করে ডিপেন্ড করে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বেশি বা কম, কোনটার উপরে এনজাইম কি করে ডিপেন্ড করে এবং তার থেকে কি করে Km বা মিকালিস মেনটেন কনস্ট্যান্টের ভ্যালু পাওয়া যেতে পারে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা বলি যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। ওকে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বলতে আমরা বোঝাচ্ছি যখন এনজাইমের মধ্যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন মানে যখন কোনো একটা রিয়াকশনের মধ্যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। ঠিক আছে, কোনো একটা কেমিক্যাল রিয়াকশন ধর হচ্ছে, সেখানে কন্টিনিউয়াস ওয়েতে আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, তাতে এনজাইমের রিঅ্যাক্টিভিটিও বাড়বে। সিম্পল কথা, কারণ আমরা সবাই জানি এনজাইম যে বিক্রিয়া করে এটা হচ্ছে এনজাইম, তার সাথে কে রিয়াক্ট করে? সাবস্ট্রেট। তারপর ওরা কি ফর্ম করবে? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। দেন এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে আবার এনজাইম আর প্রোডাক্ট দুটো আলাদা হয়ে যাবে। ঠিক আছে, যখন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে এনজাইম আর প্রোডাক্ট দুটো আলাদা হয়ে গেল। এইভাবে যে কোনো রিয়াকশনে এনজাইম কাজ করে। এবার ভাব, এই সাবস্ট্রেটের পরিমাণ যদি আমি বাড়াতে থাকি, তাহলে এখানে একটা গ্রাফ ড্র করছি আমি। এখানে আমরা কি করছি? একদিকে রেখেছি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে, আরেকদিকে আমরা রেখেছি রেট অফ রিয়াকশনকে। ঠিক আছে, একদিকে হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আরেকদিকে হচ্ছে রেট অফ রিয়াকশন। এবার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন স্টেপ বাই স্টেপ যত পরিমাণে বাড়তে থাকে, রেট অফ রিয়াকশনও কিন্তু ঠিক একইভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, তো সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ওপর রেট অফ রিয়াকশন যেটা রয়েছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, এবং সেখানে আমরা যত সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, ধর S, 2S, 3S, 4S, 5S, এরকমভাবে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, এবং যত সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি রেট অফ রিয়াকশনও স্টেবল হচ্ছে, এবং হতে 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 একটা টাইমে ধর এই 3S এ গিয়ে এটা কিন্তু স্টেবল হয়ে গেল। তারপর কিন্তু আর বাড়ছে না। 3S এর পরে এখানে গিয়ে যতই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াই, আমার রেট অফ রিয়াকশন এক জায়গায় চলে গেছে। এই যে রেট অফ রিয়াকশনটা সর্বোচ্চ যে জায়গায় পৌঁছালো সেই জায়গাটাকে বলে ভিম্যাক্স। ভিম্যাক্স বলতে রিয়াকশনের সর্বোচ্চ পয়েন্ট। ঠিক আছে, তারপর এটা স্টেবল হয়ে গেল। এবার প্রশ্ন আসতে পারে, স্টেবল কেন হলো স্যার? স্টেবল হওয়ার কারণ কি? স্টেবল হওয়ার মূল রিজন হচ্ছে সেই সময় যতগুলো এনজাইম আছে তার সাথে ততগুলো সাবস্ট্রেট চলে এসছে। ঠিক আছে, ধর একটা জায়গায় গণবিবাহ হচ্ছে, গণবিবাহ হওয়ার সময় একটা জায়গায় কোনো একটা ক্লাব, আমরা সবাই ক্লাব, তারা সবাই মিলে একটা গণবিবাহ দিচ্ছে। ঠিক আছে, যেখানে যাকে পাচ্ছে, গণবিবাহ মানে ছোটবেলায় আমি ভাবতাম যে যেখানে পাবে রাস্তাঘাটে যাকে পাবে তাকে ধরে তার বিয়ে দিয়ে দেওয়া হবে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। কিছু সংখ্যক মানে মেয়ে যারা আছে, যাদের ফ্যামিলি পরিবারের লোক বিয়ে দিয়ে উঠতে পারছে না বা কোনো কারণে তাদের বিয়ে হচ্ছে না, তো তাদেরকে একসাথে করে এবং তাদের জন্য উপযুক্ত পাত্র সন্ধান করে কোনো একটা ক্লাব বা কোনো একটা সংগঠন তারা বিবাহের ব্যবস্থা করে থাকে। একে আমরা কি বলি? গণবিবাহ বলি। ঠিক আছে, এবার যখন গণবিবাহ চলছে, মেয়ে আছে 20 জন। ঠিক আছে, মেয়ে আছে 20 জন, আর ছেলে আছে, গণবিবাহের সময় বাইরে থেকে ছেলে আনতে হবে আমাদের, তো ছেলে আছে এরকম ভাবে হঠাৎ করে ছেলে চলে এসছে 50 জন। ঠিক আছে, এবার তাহলে ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা একটা মেয়ের সাথে একটাই ছেলের বিয়ে দিতে পারবো,
এর থেকে বেশি দিতে পারবো না। তাহলে এই 50 জনের মধ্যে যে কোনো 20 জন তারা কি হবে, ম্যারেড হবে, আর বাকি তোমার হচ্ছে এরা ম্যারেড হলো, তাদের বিয়ে হলো, বাকি 30 জন পড়ে থাকবে আনম্যারেড কন্ডিশনে, তাই তো? তাদের কিন্তু আর বিয়ে হবে না বাকি 30টা ছেলে। একই রকম ভাবে এনজাইম তো এখানে নাম্বার অফ এনজাইম তো কনস্ট্যান্ট। এবার যতই আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াই, মেয়ের সংখ্যা তো কনস্ট্যান্ট 20টাই, এবার যতই আমি ছেলের সংখ্যা বাড়াই, একটা সময় পর আর আমি বিয়ে দেওয়ার জন্য ছেলে মেয়ে পাবো না। ঠিক একই রকম ভাবে একটা টাইমের পর আমি আর নতুন করে কোনো এনজাইম অ্যাভেলেবেল পাবো না আমার যে মিডিয়ার মধ্যে, যাতে ওরা সাবস্ট্রেটের সাথে রিঅ্যাক্ট করতে পারে। সেই জন্য 3S এর পর কিন্তু এনজাইমের যে স্টেবিলিটিটা, গ্রাফটা, সেটা একটা কন্টিনিউয়াস একটা ইয়ের মধ্যে চলে গেল, স্টেবিলিটির মধ্যে চলে গেল। এরপর কিন্তু আর যতই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াই না কেন, তত কিন্তু এনজাইম আর রিঅ্যাকশন করতে পারবে না। চল, এরপর যেটা আছে V0 ইকুয়াল টু Vmax into S by Km plus S। V0 মানে হচ্ছে রেট অফ রিয়াকশন, এর মধ্যে Vmax into S by Km plus S। এবার যে মুহূর্তে এই Vmaxটা টোটাল যে ভেলোসিটি আছে তার ঠিক আর্ধেকে পৌঁছালো, Vmax by 2, যখনই V0টা Vmax by 2 তে পৌঁছালো তখন কি হবে? তো তাহলে Vmax ইকুয়াল টু Vmax বাই 2 ইকুয়াল টু Vmax ইন্টু S বাই Km প্লাস S। তাহলে এদিকে 1/2 ইকুয়াল টু S বাই Km প্লাস S। তাহলে Km প্লাস S ইকুয়াল টু 2S, Km ইকুয়াল টু S। তাহলে যে কনসেন্ট্রেশনে আমাদের Vmax বাই 2 তে রিচ করে, সেই কনসেন্ট্রেশনটাকে আমরা কি বলছি? সেই কনসেন্ট্রেশনটাকেই আমরা Km বা মিকালিস মেনটেন কনস্ট্যান্ট বলছি। যে কনস্ট্যান্টের মধ্যে, যে কনসেন্ট্রেশনের মধ্যে রেট অফ রিয়াকশনটা কি হয়? রেট অফ রিয়াকশনটা ঠিক অর্ধেক জায়গায় পৌঁছায়, ঠিক আছে? তো তাহলে Km এর আরেক নাম হচ্ছে মিকালিস মেনটেন ইকুয়েশন, মিকালিস মেনটেন কনস্ট্যান্ট, যেখানে আমরা এমন একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে ডিফাইন করার চেষ্টা করি যেখানে রেট অফ রিয়াকশনটা তার সর্বোচ্চ মানে ঠিক আর্ধেকে পৌঁছাবে। এবং সেই জায়গায় আমরা অঙ্ক করে দেখিয়ে দিলাম যে রেট অফ রিয়াকশন কিভাবে তার সর্বোচ্চ মানের আর্ধেকে পৌঁছাচ্ছে। পুরো ব্যাপারটা কিন্তু আমি অঙ্ক করে দেখিয়ে দিলাম। আমি একটুখানি ক্যামেরাটাকে পিছিয়ে দিচ্ছি যাতে সবাই ইকুয়েশনটা দেখতে পায়। হ্যাঁ, এবার ইকুয়েশনটা পুরোপুরি দেখা যাচ্ছে যে Km প্লাস S, এইটা করে কিন্তু আমরা রেট অফ রিয়াকশনটাকে পুরোপুরি একটা জায়গায় নিয়ে চলে এলাম। বেসিক্যালি এই যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটাই কিন্তু এই কার্ভটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? আমরা সবাই জানি, অঙ্ক যাদের আছে, যারা অঙ্ক করেছে তারা জানে যে কোনো একটা কার্ভ তাকে কিন্তু আমরা ইকুয়েশনে রিপ্লেস করতে পারি। আমরা মাধ্যমিকেও করেছি, যখন আমরা কোনো একটা ইকুয়েশন বা সমীকরণকে আমরা গ্রাফে প্লট করতাম, XY এর ভ্যালু বার করে আমরা গ্রাফ পেপারে প্লট করে তারপর সেই লাইনটা টেনে দিতাম, যে কোনো একটা সরল রেখার ইকুয়েশন বেরোতো। যারা 11-12-এ আছে তারা অন্যান্য বিভিন্ন রকমের তোমার হচ্ছে কার্ভ করছে, অর্ধবৃত্ত, পরিবৃত্ত কি বলছি, ওই ইক্লিপস যেটা রয়েছে, ইক্লিপস রয়েছে, তারপর হচ্ছে তোমার রয়েছে, এই স্ফিয়ার, গোল সার্কেল রয়েছে, সব কিছুরই আলাদা আলাদা ইকুয়েশন রয়েছে। ঠিক সেরকমভাবে এখানেও আমরা সেটা দিয়ে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে বুঝলাম, ঠিক আছে? তাহলে Km এর সংজ্ঞা কি? Km মানে হচ্ছে মিকালিস মেনটেন কনস্ট্যান্ট, যেটা কার সাথে ইকুয়াল হবে? সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে ইকুয়াল হবে যখন কোনো একটি এনজাইমেটিক রিয়াকশন বা তোমার হচ্ছে উৎসেচক দ্বারা সংঘটিত বিক্রিয়া তার ম্যাক্সিমাম ভেলোসিটি ঠিক অর্ধেক ভেলোসিটিতে পৌঁছাবে, ঠিক আছে? এটা হচ্ছে Km এর গুরুত্ব। এবং এই ইকুয়েশনটা কিন্তু সবাই মাথায় রাখিস। এই ইকুয়েশনটা যদিও পরীক্ষায় হয়তো খুব বেশি লিখতে দেয় না, কিন্তু বায়োলজির সাথে যে ম্যাথামেটিক্সের রিলেশন সেটাকে এস্টাবলিশ করতে হেল্প করে। আমি কিন্তু শুরুর থেকে বারবার বলেছি যে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোনো সাবজেক্ট কিন্তু একটা পর্যায়ের পর গিয়ে আর আলাদা নয়, একটা আরেকটাকে বুঝতে কাজে লাগে। ভালো করে যদি তুই বায়োলজি বুঝতে চাস, তোকে কেমিস্ট্রি জানতে হবে, তোকে ম্যাথস জানতে হবে, তোকে ফিজিক্স জানতে হবে। অনেক স্টুডেন্টরা ভাবে শুধু বোধহয় বায়োলজি পড়লেই হয়ে যাবে, বায়োলজি পড়ছি আমি, বায়োলজিতে ভালো, বায়োলজি পড়বো, ফিজিক্স ভালো লাগে না স্যার।
কিন্তু ফিজিক্সের ডেপথে কনসেপ্ট না থাকলে, ম্যাথসের ডেপথে কনসেপ্ট না থাকলে বায়োলজির গোচর কোচর আর মোচরগুলো কিন্তু বোঝা যাবে না। অ্যাকচুয়ালি বায়োলজির যে যদি আমি ঢুকতে চাই বায়োলজির ভিতরে, যদি সাবজেক্টটা ডেপথে ঢুকতে চাই, তখন 3টে সাবজেক্টকে যে ইন্টারলিঙ্ক করতে পারবে সেই সব থেকে বড় স্মার্ট হবে, সেই সব থেকে বড় সফল ব্যক্তি হবে। অ্যাকচুয়ালি হচ্ছে সবাইকে ইন্টারলিঙ্ক করা সব সাবজেক্টগুলোকে। চল তাহলে এই পর্যন্ত আমরা এখানে উৎসেচক যেটা রয়েছে সেই উৎসেচকের ব্যাপারটা শেষ করলাম বলতে উৎসেচকের এখনো আমরা তালাচাবি মতবাদটা পড়িনি, যেখানে উৎসেচকের ইয়েগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে। এছাড়া উৎসেচকের সুনির্দিষ্টতা ইত্যাদি বিভিন্ন ধর্মগুলো রয়েছে, ধর্মগুলো একবার রিডিং বেড়ে নিস। যে ধর্মগুলো রয়েছে, উৎসেচক একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপরই কাজ করে, যে কোনো সাবস্ট্রেটের ওপর কাজ করতে পারে না, অর্থাৎ উৎসেচক হচ্ছে সুনির্দিষ্ট। এরপর আমরা উৎসেচকের ধর্ম থেকে বেরিয়ে এসে উৎসেচকের কার্যপদ্ধতির দিকে ঢুকছি। এটা হচ্ছে মেকানিজম অফ এনজাইমেটিক রিঅ্যাকশন। ওকে, উৎসেচকের কার্যপদ্ধতি বা মেকানিজম অফ এনজাইমেটিক রিঅ্যাকশন। দেখ, মেকানিজম অফ এনজাইমেটিক রিঅ্যাকশন মানে কোনো একটা এনজাইমেটিক রিঅ্যাকশন যদি হয় তাহলে তার একটা নির্দিষ্ট মেকানিজম দরকার পড়ে, মানে একটা নির্দিষ্ট মেকানিজম ফলো করলে সেই এনজাইমেটিক রিঅ্যাকশনটা কমপ্লিটেড হয়। ঠিক আছে, এবার সেই মেকানিজমটাকে জন্য আমাদের কি লাগে, একটা এনজাইম লাগে আর একটা সাবস্ট্রেট লাগে। এই যে জিনিসটা যেটার আমার দরকার পড়ছে সেটার নাম হচ্ছে একটা এনজাইম। তারপর এর সাথে যে জিনিসটা দরকার পড়ছে সেটা হচ্ছে একটা সাবস্ট্রেট। এরপর যেটা তৈরি হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। ঠিক আছে, এটাকে বলছি আমরা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এরপর এখান থেকে দুটো জিনিস আলাদা হয়ে যাবে। এনজাইম বিক্রিয়ার শেষে উৎসেচক পুরো একই রকম অবস্থায় থাকবে এনজাইম, আর প্রোডাক্টটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা ধর প্রোডাক্ট। ঠিক আছে, তো তাহলে এটা হচ্ছে সাবস্ট্রেট এবং সাবস্ট্রেট থেকে এই প্রোডাক্টটা তৈরি হলো। এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। মাঝখানে সাহায্য করলো হচ্ছে এনজাইম। উৎসেচক এসে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটালো এবং লাস্টে প্রোডাক্টটাকে রিলিজ করলো। ঠিক আছে, এটা হচ্ছে উৎসেচকের কার্যপদ্ধতি। এবার এই উৎসেচকের কার্যপদ্ধতিটা, উৎসেচক কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য দুজন বিজ্ঞানী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একজন দিয়েছিলেন লক অ্যান্ড কি হাইপোথিসিস, আরেকজন দিয়েছিলেন ইনডিউস ফিট মডেল হাইপোথিসিস। ঠিক আছে, তো সবার প্রথমে আমি লক অ্যান্ড কি হাইপোথিসিসে আসি, যেখানে উৎসেচক এবং তার সাথে সাথে এই যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটাকে বোঝানো হচ্ছে তালা চাবি মতবাদ। তো প্রথমত লক অ্যান্ড কি হাইপোথিসিস যেটা বা তালাচাবি মতবাদ, সেখানে আমাদের বলা হচ্ছে যে উৎসেচক এবং তার সাথে থাকা সাবস্ট্রেট দুটো একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। মানে যদি এই ঢাকনাটা যদি সাবস্ট্রেট হয় তাহলে এই পেনটা হচ্ছে উৎসেচক। এই উৎসেচক এবং সাবস্ট্রেট একে অপরের সাথে এরকমভাবে জুড়ে যাবে। এখানে উৎসেচক অনমনীয় একটি বস্তু, অনমনীয় মানে এই পেনটার মতো শক্ত হার্ড, এর নির্দিষ্ট একটি আকার আছে এবং সেই আকার সহজে আমরা বদলাতে পারবো না। তাহলে উৎসেচক হলো একটি অনমনীয় বস্তু, একটা হার্ড একটা সাবস্টেন্স, যেটাকে আমরা তার শেপটাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। আর প্রতিটা এনজাইমের মধ্যে আমাদের কি রয়েছে, একটা স্পেসিফিক সাবস্ট্রেট বাইন্ডিং সাইট আছে। এটা হচ্ছে একটা এনজাইম এবং তার মধ্যে একটা স্পেসিফিক সাবস্ট্রেট বাইন্ডিং সাইট আছে, যেখানে এসে আমার যে ইয়েটা সেটা জুড়ে যাচ্ছে। ঠিক আছে, একটা স্পেসিফিক সাবস্ট্রেট বাইন্ডিং সাইটের মধ্যে আমার সাবস্ট্রেটটা এসে জুড়ে যাচ্ছে এবং তারপর সেখান থেকে প্রোডাক্ট রিলিজ করছে। ঠিক আছে, তো তাহলে এখানে হচ্ছে এনজাইম আর তারপর এর সাথে যেটা জুড়ে গেল সেটা হচ্ছে সাবস্ট্রেট। ঠিক আছে, তো এনজাইমের সাথে সাবস্ট্রেট জুড়ে গেল, জুড়ে গিয়ে কি তৈরি করবে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে। আর এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে তারপর এনজাইম আর প্রোডাক্ট দুটো আলাদা হয়ে যাবে।
এখানে বলছে যে এনজাইম আর সাবস্ট্রেট একে অপরের পরিপূরক লাইক এ লক অ্যান্ড কি। লক মানে কি, এই যে তালা আর একটা চাবি, খুব বাজে একটা চাবি আঁকলাম। তো এই তালা আর চাবি, একটা তালা দিয়ে যে মানে একটা চাবি দিয়ে যেমন একটা তালা খোলে, তেমনি একটি নির্দিষ্ট সাবস্ট্রেট তার সাথেই এই এনজাইমটা বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করার পর নতুন যে প্রোডাক্ট মানে তালা খুলে দেওয়ার মতন একটা ব্যাপার, তালার ভিতরে চাবি ঢুকিয়ে ঘুরিয়ে দিলাম, তালাটা ওপেন হয়ে গেল। ঠিক সেরকমভাবে এখানে এনজাইমের সাথে সাবস্ট্রেটটা জুড়ে দেবো, জুড়ে দিয়ে প্রোডাক্টটা রিলিজ করে দেবো। ঠিক আছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে, দেন তা থেকে প্রোডাক্টটা বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে যেটা তৈরি হবে তার নাম হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, তা থেকে এনজাইম আর প্রোডাক্ট সেটা রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে এনজাইম আর সাবস্ট্রেট, সেটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে এবং এনজাইমটা আর প্রোডাক্টটা দুটো একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে মেকানিজম অফ রিয়াকশন, যেটা লক অ্যান্ড কি হাইপোথিসিসে বলা হলো। প্রথম দিকে সব লোকজন লক অ্যান্ড কি হাইপোথিসিসটাকে মেনেও নিল, কোনো সমস্যা নেই। একটা বুদ্ধিমান ছেলে, সেই বুদ্ধিমান ছেলে প্রশ্ন করলো যে আচ্ছা দাদা, তালা এবং চাবি দুটো তো দিয়ে বুঝলাম, চাবি ঢুকলো, ঢুকে তালা খুললো মানে বিক্রিয়া হলো, চাবি বেরিয়ে এলো। এবার কিন্তু চাবির শেপ তো যখন তালার ভিতরে আমরা ঢোকাই, ঘোরাই, তারপর বের করি, চাবির শেপ তো সেম থাকে, কিন্তু বিক্রিয়ায় তো সেটা হচ্ছে না। ওপরে দেখ আমরা এখানে একটা আয়তক্ষেত্র রেখেছি, এখান থেকে বার করেছি একটা ত্রিভুজ। তার মানে উৎসেচকের মধ্যে বিক্রিয়া ঘটার পর যদি সাবস্ট্রেট এবং প্রোডাক্ট, সেটার কিন্তু আকৃতি ভিন্ন। তাহলে আকৃতি ভিন্ন হলে তালার ভিতর চাবি ঢুকিয়ে ঘোরাবার পর তো চাবিটা যদি বেঁকে যায় বা চাবিটা যদি আকার চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই ফুটো দিয়ে চাবিটা বেরোতে পারবে? পারবে না। তাহলে তালার ভিতরে যে ফুটোটা রয়েছে সেটা দিয়ে চাবিটা আজীবনের জন্য লক হয়ে গেল। চাবিটা যখন আজীবনের জন্য লক হয়ে যাবে, তখন সেখান থেকে কিন্তু চাবিটা আর বেরোতে পারবে না, ওটা কিন্তু পুরোপুরি আটকে যাবে। সেখানে আমাদের লক অ্যান্ড কি হাইপোথিসিস একটা বড়সড় ধাক্কা খেল। ঠিক আছে, এরপর লক অ্যান্ড কি হাইপোথিসিসের পর আরেকটা দ্বিতীয় হাইপোথিসিস আনা হলো, সেটার নাম হচ্ছে ইনডিউস ফিট হাইপোথিসিস বা প্রণোদিত যোগ্য মতবাদ, যেটা ড্যানিয়েল কোশল্যান্ড বলে একজন বিজ্ঞানী তিনি আমাদের দিলেন। কি নাম দিলেন? ইনডিউস ফিট হাইপোথিসিস, যেটা ড্যানিয়েল কোশল্যান্ড বলে একজন বিজ্ঞানী সেটি দিয়েছিলেন। আর তালাচাবি মতবাদটা ফিশার বলে একজন বিজ্ঞানী, ফিশার, এমিল ফিশার বলে একজন বিজ্ঞানী, তিনি তালাচাবি মতবাদ দিয়েছিলেন। আর ইনডিউস ফিট মতবাদটা দিয়েছিলেন হচ্ছে আমাদের ড্যানিয়েল কোশল্যান্ড বলে। ঠিক আছে, তো কোশল্যান্ড ইনডিউস ফিট মতবাদে কি বললেন সেটা নিয়ে আলোচনা করছি। অ্যাট ফার্স্ট একটুখানি আমি আমার পেনটা একটু রিফিল করে নিই, তারপর ইনডিউস ফিট মতবাদ বা প্রণোদিত যোগ্য মতবাদ সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রণোদিত যোগ্য মতবাদ। প্রণোদিত যোগ্য মতবাদ বা ইনডিউসড ফিট হাইপোথিসিস। সো প্রণোদিত যোগ্য মতবাদ বা ইনডিউস ফিট হাইপোথিসিস, ইনডিউস মানে কি? কাউকে ইনডিউস করা, মানে কাউকে খুঁচোনো। ঠিক আছে, ইনডিউস করা মানে পাশের জনকে ধর তুই খোঁচাচ্ছিস, ক্লাসের সামনে তোর সামনে একটি কোয়েট স্কুল ধরে নে, সামনে বেঞ্চে মেয়েরা বসে রয়েছে, পিছনের বেঞ্চে ছেলেরা বসে রয়েছে। এবার কাউকে খুব পছন্দ, তো সে বারবার তাকে ইরিটেট করার চেষ্টা করছে, পিঠের মধ্যে মারছে, চুল ধরে টানছে, এরকম খুনসুরি করছিস ধর গার্লফ্রেন্ডের সাথে, তো ইনডিউস করা থাকে। ঠিক আছে, তো ইনডিউস ফিট হাইপোথিসিস এখানে বলা হচ্ছে, ওইখানে যে প্রশ্নটা এলো, মানে আমাদের তালাচাবি মতবাদে যে প্রশ্নটা এলো, উৎসেচক যদি অনমনীয় বস্তু হয় তাহলে প্রোডাক্ট, ভাব এটা হচ্ছে উৎসেচক, এটা হচ্ছে সাবস্ট্রেট, এটা ঢুকে যাওয়ার পর এর আকৃতি যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে এটা আর ভিতর থেকে কোনোদিনই বেরোবে না, তাই না? কিন্তু প্রোডাক্ট তাহলে রিলিজ হচ্ছে কি করে? সেই প্রশ্নটার উত্তর দিলেন হচ্ছে আমাদের এই প্রণোদিত যোগ্য মতবাদে বিজ্ঞানী কোশল্যান্ড। কোশল্যান্ড বলে একজন সায়েন্টিস্ট, তিনি এই জবাবটা দিলেন। তিনি বললেন যে উৎসেচক অনমনীয় বস্তু, এটা ভুয়ো কথা, বেকার কথা। এনজাইম কখনোই অনমনীয় বস্তু হতে পারে না। ঠিক আছে, এনজাইম কখনোই অনমনীয় বস্তু হতে পারে না। তাহলে এনজাইমের মধ্যে কি ক্যারেক্টার আছে?
এনজাইমের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারটা যেটা রয়েছে সেটা হচ্ছে এনজাইম কখনোই অনমনীয় বস্তু নয়। এনজাইম সবসময় তার পাশে থাকা কোনো একটা বস্তু থেকে এনার্জি গ্রহণ করে বা আশপাশে থেকে যে দেওয়া মানে থাকা জিনিস থেকে নিয়ে মানে শক্তি নিয়ে তারপর সেটা তার মতন আকৃতি ধারণ করে। মানে যে কোনো একটা এনজাইম যদি হয় তাহলে এই ধর একটা এনজাইম রয়েছে, এটা ধর এনজাইমের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, এটা আটার দলার মতন। ও যখনই ওর পাশে সুন্দরী সাবস্ট্রেটকে দেখবে তখন ও মাথার চুলফুল আছে সেই রকম সাবস্ট্রেটের মতো আকৃতি ধারণ করবে। মানে ব্যাপারটা এরকম যে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছি, ঘুরতে যাওয়ার পর তারপর যখন ঘুরতে গেছি তখন আমার গার্লফ্রেন্ড, আমার যদিও চকলেট ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, আমার ভ্যানিলা আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল। আমার গার্লফ্রেন্ড বলে এই বেবি 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 আমি এই চকলেটটা খাবো চকলেটটা খাবো চকলেটটা খাবো। আমি তখন কি বললাম, এই চকলেট এ তো আমারও ফেভারিট ফ্লেভার, চলো তোমার আমার কি মিল গো। ইনডিউস ফিড মতবাদ যেটা সেটাও একই রকম ঘটনাকে বলছে, ঠিক আছে। তো এখানে এটা রয়েছে আমাদের এনজাইম আর এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট। এবার এই সাবস্ট্রেট গিয়ে এনজাইমকে খোঁচাবে আস্তে আস্তে, সাবস্ট্রেট গিয়ে এনজাইমকে খোঁচাবে, খুঁচিয়ে বলবে যে আরে সাবস্ট্রেট তোমার মধ্যে কিছু চেঞ্জ করো তো। যখনই সাবস্ট্রেট খোঁচাবে তখন কি হবে, এর মধ্যে একটা ছোটখাটো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে ছোটখাটো চেঞ্জ হয়ে যাবে, সাবস্ট্রেটকে দেখে ওই এনজাইম তার মতো নিজের আকৃতি ধারণ করবে এবং সেখানে সাবস্ট্রেটকে বসতে দেওয়ার একটা জায়গা তৈরি করবে, ঠিক আছে। তো তখন এই এনজাইম যেটা হলো, এনজাইমের মধ্যে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট তৈরি হয়ে গেল একটা, এবং এই যে সাবস্ট্রেট তারপর সেখানে জুড়ে যাবে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো। এবার জুড়ে গেছে, জুড়ে গিয়ে এবার কি আসবে, প্রোডাক্ট তৈরি হবে। ধরে নে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে তারপর এখানে প্রোডাক্টের আকৃতি ধর বদলে গেল, এরকম ধর প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেল। সাবস্ট্রেট ওরকম ছিল, দাঁড়া এরকম ভাবেই আঁকি, এরকম ছিল এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। দেন এনজাইমের ভিতরে এরকম একটা এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি হলো, ইপি কমপ্লেক্স। দেন তারপর কি হবে, প্রোডাক্টটা টুক করে বাইরে বেরিয়ে আসবে। প্রোডাক্টটা কি হবে, টুক করে বাইরে বেরিয়ে আসবে, কারণ এনজাইম আর সাবস্ট্রেট কমপ্লেক্স যেটা রয়েছে তা থেকে যখন এনজাইম প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, তখন কি হবে, এই এনজাইমটা সাবস্ট্রেটের ভিতরে ঢুকেছিল, ঢুকে থাকার পর তারপর এনজাইমটা আলাদা হয়ে যাবে, প্রোডাক্টটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো এনজাইম আর প্রোডাক্ট দুটো একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। এনজাইম এদিকে চলে গেল আর প্রোডাক্ট সেটা এদিকে চলে এলো, ঠিক আছে। দাঁড়া সরি, ছবিটা একটু উল্টো হয়ে গেল, নিচের দিকটা এরকম গোল হবে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আর এটা হচ্ছে এনজাইম। এবার যেহেতু এনজাইম যে সে আর অনমনীয় বস্তু, মানে সরি অনমনীয় বস্তু না নমনীয় বস্তু, তাই এই প্রোডাক্ট যদি আকৃতি বদলেও যায় তাহলে রিলিজ করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বাইরে ছেড়ে দেবে। তারপর হচ্ছে এই এনজাইম হচ্ছে চরম ফ্ল্যাটবাজ একটা ছেলে বা মেয়ে যাই হোক, সে চরম একটা ফ্ল্যাটবাজ, সে যার সামনে যায় তার সাথে সেই রকম ভাবে ফ্ল্যাট করে পটিয়ে ঠটিয়ে নেয়, এরকম একটা ব্যাপার ধরে রাখতে পারি। যে যখন যেখানে যাবে তখন গিয়ে বলবে, আবার যে মেয়ে বলবে যে ভ্যানিলা ফ্লেভার আমার পছন্দ, তার সামনে গিয়ে বলে ও মা ভ্যানিলা তো আমারই ফেভারিট, কি বলে ফেভারিট ফ্লেভার, তাহলে চলো তাহলে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এভাবে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম ভাবে বিহেভ করছে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম ভাবে অ্যাকশন করছে, সেটা হচ্ছে আমাদের এনজাইমেটিক রিঅ্যাকশনের খুব ইম্পর্টেন্ট একটা রোল। এনজাইমের সাথে সাবস্ট্রেট রিঅ্যাক্ট করছে, সাবস্ট্রেটের সাথে এনজাইম রিঅ্যাক্ট করে যেটা তৈরি করছে সেটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। দেন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে এনজাইম প্রোডাক্ট তৈরি হচ্ছে, দেন প্রোডাক্ট আলাদা হয়ে যাবে, এনজাইম আলাদা হয়ে যাবে, রিঅ্যাকশন কমপ্লিটেড, ঠিক আছে। তো এই রকম ভাবে প্রণোদিত যোগ্য মতবাদ বা ইনডিউস ফিড মডেল বা ইনডিউস ফিড হাইপোথিসিস সেটা চলতে থাকে, এবং এনজাইম থেকে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স এবং তা থেকে এনজাইম আর প্রোডাক্ট দুটো একে অপরের থেকে আলাদা হয়ে যায়, সেই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এইভাবে কিন্তু আমাদের ইনডিউস ফিড মডেল বা প্রণোদিত যোগ্য মতবাদ সেটা কিন্তু আমাদের চলতে থাকে, ঠিক আছে। চল তাহলে প্রণোদিত যোগ্য মতবাদ হয়ে যাওয়ার পর তারপর আমরা যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ বা অ্যালোস্টেরিক তোর হচ্ছে অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণই বলে, অ্যালোস্টেরিক ইনহিবিশন। এটা হচ্ছে লাস্ট টপিক আমাদের এনজাইমের, ঠিক আছে। কি আছে, অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ বা অ্যালোস্টেরিক ইনহিবিশন।
কোনো একটা এনজাইম যদি ফাংশন করে, এটা ধর কোন একটা এনজাইম, সেই এনজাইমটা যখন ফাংশন করছে তার মধ্যে একটা সাবস্ট্রেট বাইন্ডিং সাইট আমার লাগছে, তাই তো? তো সাবস্ট্রেট বাইন্ডিং সাইটে সাবস্ট্রেট এসে জুটছে, কিন্তু অনেক সময় এনজাইমকে পুরোপুরি কাজ করতে দেওয়া চলে না। ধর পেপসিন বলে একটা এনজাইম, আমরা জানি ক্লাস 9-এ পড়েছিলাম পেপসিন এনজাইম কি করে, আমাদের প্রোটিন ডাইজেশনে হেল্প করে। এবার আমাদের স্টমাকটা যে, সেটাও তো প্রোটিন দিয়ে বানানো। এবার স্টমাকের মধ্যে যে প্রোটিনটা রয়েছে, সেই প্রোটিনটাকে ডাইজেস্ট করতে থাকলে তাহলে একটা টাইমে এনজাইম এসে কি করবে, স্টমাকটাকেও ডাইজেস্ট করে ফেলবে। যখন কোনো এনজাইম তার স্টমাকটাকেই ডাইজেস্ট করে ফেলছে, তাহলে তো পুরো বিপজ্জনক ব্যাপার হয়ে যাচ্ছে না। স্টমাক ধর রয়েছে, স্টমাকটাকে ডাইজেস্ট করে আমরা হজম করে ফেললাম, তাহলে এনজাইম যেটা রয়েছে সেটা অ্যালোস্টেরিক কন্ট্রোল করার জন্য বা অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ করার জন্য আমাদের স্টমাক কিন্তু আমাকে বাঁচাতে হবে। তার মানে কি, উৎসেচককে কোনো না কোনো সময় আমাকে আটকাতে হবে। যতক্ষণ তোর কাজের দরকার আছে কর, যখন কাজের দরকার নেই তখন বেশি কাজ দয়া করে করিস না। তাহলে ওকে কোনো না কোনোভাবে অন্য কোনোভাবে এনগেজ করে দিতে হবে। অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণে কি হয়, প্রতিটা উৎসেচকের সাথে একটা করে অ্যালোস্টেরিক সাইট থাকে এবং এখানে একটা ইনহিবিটর মলিকিউল থাকে। ইনহিবিটর মানে কি, প্রতিরোধক। আর এখানে হচ্ছে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট, এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট। এবার কি হয়, যখন এই ইনহিবিটর, যখন আমার সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি করার দরকার নেই, তখন কি হয়, ইনহিবিটর মলিকিউল টুক করে গিয়ে আমার এখানে ঢুকে যায়। যেই মাত্র এই ইনহিবিটর মলিকিউল এখানে ঢুকে যাবে, এই সাবস্ট্রেট বাইন্ডিং সাইটটা তার নিজের আকৃতি পরিবর্তন করে ফেলবে। তাহলে উৎসেচকে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট যদি তার আকৃতি পরিবর্তন করে ফেলে, তাহলে উৎসেচক কি আর এর মধ্যে ঢুকতে পারবে? সাবস্ট্রেট কি আর এর মধ্যে ঢুকতে পারবে? পারবে না। সাবস্ট্রেট যদি ঢুকবে, ধর এখানে আমি এই যে এটা হচ্ছে আমার এনজাইম, এর মধ্যে আমি কি করেছি, একটা ইনহিবিটর এসে এর ভিতরে ঢুকে গেছে। ধর এর মধ্যে আমি এই মোমবাতিটাকে গুজে দিলাম, ধর এটা হচ্ছে ইনহিবিটর, এই ইনহিবিটরটাকে আমি মোমবাতিটাকে জুড়ে দিলাম। জুড়ে দিলে আর কি পেনটার ভিতরে ঢুকবে? ঢুকবে না। তার মানে রিয়াকশন আমার আটকে গেল। তাহলে এইটাকে বলে হচ্ছে অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ পদ্ধতি, যেখানে কোনো একটা ইনহিবিটর সেটা এসে এনজাইমের সাথে জুড়ে যাওয়ার পর এনজাইমেটিক অ্যাকশনটাকে বাধাপ্রাপ্ত করায়। ঠিক আছে, কখন হয় এটা? বেসিক্যালি যখন ইনহিবিটর আর সাবস্ট্রেট দুটোই যখন সমান সমান থাকে, তখন বিক্রিয়ার বেগ নর্মাল থাকে। কোনো এক সময় যদি ইনহিবিটরের পরিমাণ বেড়ে যায়, সাবস্ট্রেটের পরিমাণ কম হয়। ইনহিবিটর যদি বেশি হয়, সাবস্ট্রেট কম হয়। আবার কোনো সময় যদি সাবস্ট্রেট বেশি হয়, ইনহিবিটর কম হয়, তখন দুটো বিক্রিয়া ঘটে। ইনহিবিটরের ক্ষমতা বেশি হলে ইনহিবিটর সব এনজাইমগুলোর পিছনে জুড়ে গিয়ে ইনহিবিটর বাইন্ডিং সাইট যেটা রয়েছে পিছনে জুড়ে গিয়ে ইনহিবিটরের আকৃতিটা, এনজাইমের আকৃতিটা পরিবর্তিত করে দেবে। যখন এনজাইমের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে, তখন সাবস্ট্রেট আর বাইন্ড করতে পারবে না, মানে রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে। আবার দ্বিতীয়ত, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন ইনহিবিটরের থেকে বেশি হবে, তখনও কিন্তু রেট অফ রিঅ্যাকশন সেটা একই রকম ভাবে চলতে থাকে। এবং এটাই হচ্ছে আমাদের ইনহিবিটর সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপরে অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণের একটা বার্তা। এর মাধ্যমেই কিন্তু আমরা অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ করে থাকি, অর্থাৎ এনজাইমের যে অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ এর মাধ্যমেই হয়ে থাকে, যেখানে ইনহিবিটর এবং সাবস্ট্রেট দুটোই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ইনহিবিটর যেটা, এই সাবস্ট্রেট যেটা, সেটাই বাইন্ডিং সাইটে জুড়বে, ইনহিবিটর পিছন দিয়ে জুড়বে এবং তার মাধ্যমে বিক্রিয়াটা যেটা সেটা কিন্তু সম্পন্ন হবে। এইভাবে আমাদের অ্যালোস্টেরিক ইনহিবিশনের ঘটনাটা সেটা চলতে থাকে এবং এই ঘটনাটাকে আমরা অ্যালোস্টেরিক ইনহিবিশনও বলে থাকি। তো চল তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তো আজকে আমরা এনজাইমটা এখানে শেষ করলাম, আর আমাদের বায়োমলিকুল চ্যাপ্টারও এর সাথেই শেষ হলো না, আমাদের নিউক্লিক অ্যাসিডটা বাকি আছে, নিউক্লিক অ্যাসিডটাও আমরা করব। নিউক্লিক অ্যাসিডটা করলে তাহলে আমাদের বায়োমলিকুল চ্যাপ্টারটা শেষ হবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। চল ভালো করে পড়াশোনা কর। আর এই রিলেটেড যদি কোনো টপিকে কোনো ডাউট থাকে তাহলে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারিস। আর আমাদের কোর্স কিন্তু অলরেডি ব্যাচে চলছে, তো তার জন্য বলছি যে যারা পুরো কন্টিনিউয়াস ওয়েতে স্টেপ বাই স্টেপ সমস্ত চ্যাপ্টার্সগুলো সব ভালোভাবে পড়তে চাস, এবং তার জন্য আমাদের কোর্স অলরেডি ব্যাচে চলছে। তো তার জন্য তোরা কিন্তু সোমস ক্লাসরুম যে অ্যাপটা যেটা রয়েছে সেখানটাকে ইনস্টল করে, অ্যাপটা ইনস্টল করলে কিন্তু বায়োলজির কোর্সটা পারচেস করতে পারিস। আমি কিন্তু পুরো চ্যাপ্টারটা পড়াচ্ছি, আর এখানে পাশে আই বাটনে কিন্তু ওই স্ক্রিনশটটা দিয়ে দেওয়া হচ্ছে, যে স্ক্রিনশটের মধ্যে কিন্তু আমার কোন চ্যাপ্টার কোন দিন কিভাবে শেষ হবে বা কিভাবে কমপ্লিট হবে, কোনগুলো হয়ে গেছে, সেই স্টাডি প্ল্যানটা কিন্তু পুরো দেওয়া আছে। তো সেই স্ক্রিনশটটা দেখে নিলে স্টাডি প্ল্যানটা তোরা পেয়ে যাবি। চল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকিস, সবাই ভালো করে পড়াশোনা কর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।